বলেন। আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার আগেই আমার মার থেকে শুনছি। আমার বাবা যখন মারা যায় তখন আমার বোঝার বয়স হয় নাই। আচ্ছা আমার মার থেকে শোনা কথা। তো আমার দাদার অনেক সম্পদ ছিল। আচ্ছা। তো অনেক সম্পদ ছিল। আমরা আবার সৈয়দ বংশের মানুষ। তো আমার বাবা কি ভালো বংশের ছেলে হয়ে উনি মানুষের কাজকর্মতে যাইতো না, কোনো কিছু করতে চাইতো না। আপনার বাবা? বাবা, হ্যাঁ। আচ্ছা। আর কেউ কিছু করতে বললেও বলতো যে না, আমি ভালো বংশের ছেলে, আমি কেন মানুষের গুলামি করব, কেন ভালো মানুষের কাজ করব আমি। ওকে। তো আমার দাদা যেগুলা রেখে গেছিল এগুলা আমার বাবা বিক্রি করে, ওনার প্রয়োজনে ক্ষেত বিক্রি করে, মানে সব বিক্রি করে করে খাওয়া যেটাকে বলে। জি জি জি। তার মানে যেহেতু কিছু করে না, তো জীবন যাপন করতে গেলে তো কিছু করতেই হবে। বাড়ি আছে, বাড়ি বিক্রি করে। তো আমার মার বিয়ের হওয়ার আগ থেকেই উনি শুরু করছিল এগুলা বেচা করা, বিক্রি করা। আমার মা তেমন একটা কিছু পায় নাই, কিন্তু এত সম্পদ ছিল আমার বাবা নিজেও জানতো না কোথায় কি পড়ে আছে। তো আমার মা যতটুকু পাইছে আবার বাবা মনে করতো শেষ হয়ে গেছে সম্পদ, কিন্তু মানুষ, অন্য মানুষ পাশের যে ইয়া আছে, মালিক আছে, ওনারা কাগজপত্র ঠিক করার জন্য যাইতো আমাদের জেলায়, গিয়ে দেখতো আমার বাবার নামে বাড়ি আছে, ওই যে এখানে আছে সেখানের নাম আসে, আমার বাবাকে বলতো যে তোমার নামে তো ওই বাড়িটা এখনো আছে। তো আমার আব্বা আবার কাগজপত্র ঠিক করে ওগুলা বের করে আবার বিক্রি করে ফেলতো। এমনকি ভাইয়া এত প্রচুর সম্পদ ছিল। আমার দাদা যখন বেঁচে ছিল, নাপিত বাসায় এসে ওনাদেরকে শেভ করে দিত, চুল কেটে দিত। এত সম্পদের মালিক ছিলেন। জি, মানে এটা আসলে গ্রামাঞ্চলে আভিজাত্য বোঝানো হয়, জি জি। যেটা এখন আমাদের ঢাকা শহরে অনেকেই বাসায় গিয়ে সার্ভিসটা নেন, বাট ওই সময় গ্রামাঞ্চলে কিন্তু এটা আভিজাত্য, যেটা অনেকেই বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ তারপরে ভাইয়া। তো এগুলো আমার এই দাদা ওনাদের নামে করে দেয় নাই, এমনিই দিছে আর কি, ওনারা বুক করে খাইছে। তো ওইটা আমার দাদার নামে যেহেতু রয়ে গেছে, আমার বাবা আবার পাইছে। আচ্ছা। তো আমার বাবা পাইছে যে ওইটাও আবার বিক্রি করে ফেলছে। আর একটা ক্ষেত এমন জায়গা আছে, এটা আমার কাজিন হয়, উনি এটা ওনার আন্ডারে নিয়ে গেছে, উনি বুক করে। তো আবার আরেক লোক আসি বলতেছে এই ক্ষেত তো তোমার রয়ে গেছে, ওরা দখলে নিয়ে গেছে। তো তুমি এক কাজ করো, ওরা যেহেতু চাষ করে ফেলছে, তুমি এগুলার উপর দিয়ে যে ধান যে ভিতরে থাকে না, এগুলারে কি বলে আমাদের এলাকায় তো চুষা বলে, তো ওগুলা ছিটাই দাও। তাইলে ধান যখন করবো, পাকবে, তখন আপনি কেটে নিয়ে আসিও, দখল করার জন্য আর কি। তো এগুলো আমার বাবাই নিয়ে আসছে কেটে। এগুলো নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু আমার বিচারশালীর যখন বসছে আমার বাবাকে এই কেটটা দেওয়া হয়। তো এগুলা বলতে গেলে তো অনেক কথা, আমি এগুলা এখন সমাপ্ত দিচ্ছি আমার বাবার এখান থেকে। তো আবার কি করছে, অবশিষ্ট বাকি যেটুকু ছিল, আমার দাদু আর আমার ফুফু, আমার এক ফুফুই ছিল, আমার বাবা ছিল, ওনাদের ভাই বোন আর কেউ ছিল না, এক ভাই এক বোন ছিল। তো আমার দাদুকে আমার ফুফু করলো, মাথা ধুলাই করলো যে করো, ও তো সব বিক্রি করে ফেলতেছে, এক কাজ করো, তুমিও যেটা পাবা তোমার বাগেরটা, আর আমার বাগের অংশ যেটা আছে আমরা বিক্রি করে ফেলি, আর আমার যে এক্সট্রা বাড়ি আছে ওইটাতে তোমরা চলে আসো। তো আমার পুকুর বাড়িতে আমার বাবা সহ আমার মাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর আমার মাকে উনি ওনার মনের মতনই করে কাজকর্ম করায়। তার মানে আমার বাবা যেহেতু বেকার, ও বড় বোনে যা বলে তাই করে। আমরা এখন বর্তমানে আমার বড় বোনের আমার জন্মের আগেই বিয়ে হয়ে গেছে, সবার বড় যে বোন, আর এখন আমরা আছি 3 ভাই বোন আমার মাকে নিয়ে। তো আমার ফুফু যে বাড়িটা করছিল, বিক্রি করে আমাদেরকে দিছিল ওনার বাড়িটা। এখন ফুফু মারা যাওয়ার পর ফুফাতো ভাই কি করলো, বাড়িটা ওনার 2 বোন আছে, 2 বোনের নামে দিয়ে দিল। 2 বোনে কি করলো, অন্য মালিকের কাছে বিক্রি করে ফেললো। তো বিক্রি করার পর আমাদের নামে কাগজ করে নাই, তো সেজন্য এখন ওনাদের বাড়ি ওনারা বিক্রি করে ফেলছে। এখন আমরা থাকবো কোথায়? আমার আম্মা কান্না করে আমার ফুফাতো ভাইয়ের কাছে গেল যে আমরা এখন কোথায় যাব, বাড়িটা তো তোমরা করে আনছিলা, আমাদেরকে দিবাই বলে আনছিলা, এখন আমরা কোথায় যাব? বলে তোমাদের কোথায় যাবা, তোমরা আমরা এখন যেখানে আছি এখানে চলে আসো। আর তোমার আবার আমার বড় বোন আমাদের কাছে থাকতো, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যায় নাই, স্বামী নিয়ে আমাদের এখানে থাকতো, আমরা যে বাড়িতে থাকতাম। তো বলতেছে ওরা যেখানে যাওয়ার যাক, ওর তো বাপের বাড়ি আছে, ও যাওয়ার জায়গা আছে, ওরা চলে যাক, তোমরা থাকো, আমাদের বাড়িতে চলে আসো।
তো এগুলো চালাকি আর কি, আমার আম্মা বুঝার বাকি নাই, যেহেতু আমার আম্মার জীবন কাটছে ওনাদের কাজকর্ম করে, উনিও তো চাইবো আমাদেরকে কাজকর্ম করাই রাখতো। হুম হুম তো আমার আম্মা কি করে বলে যে আমার বড় মেয়েকে নিয়ে এতদিন থাকছি, এখন যদি না থাকতে পারি তাহলে ওরা যেখানে যায় আমি সেখানেই যাব। হুম তো আমার বড় দুলাভাই যেটা, ওইটা আবার ওনার এই বাপের বাড়ির দিক দিয়ে চলে গেছে, চাচাতো ভাই হয়, ওনার বাড়িতে জি। এক্সট্রা বাড়ি ছিল। তো ওখানে থাকে, আমরাও থাকি ওদের ঘরের সাথে। আমার আম্মা নিচু করে একটু বাড়াইছে আমরা থাকার জন্য, হুম ঘরের সাথে আর কি এক্সট্রা একটু বাড়াইছে, জায়গা করছে আমরা থাকতে পারি মতো। তো থাকার পর খানে গেছে, কত বছর গেছে আমি শিওর না। তারপর আমার বড় আপুর পাশের আরেকটা আছে, ফ্যামিলি মেম্বার আছে, হুম ওনারা 2 ভাই বিদেশে থাকতো। তো বড় ভাই রয়ে গেছে বিদেশে, আর উনি ধরা পড়ে চলে আসছে বাংলাদেশে। হুম তো আসি আবার ওই আমার বোন তখন ইয়াতে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। তো প্রাইমারি স্কুলে পড়াকালীন আমার বোনকে আমার পছন্দ হয়েছে বা বিয়ে করবে আমার মার কাছে বলে হুম উনি। ওকে তো উনি বলার পর ওনারা আবার ভালোই আছে। আমার বড় দুলাভাই আছে না, ওনারা একটু তার মানে ক্ষমতা যেটাকে বলে আর কি, জোর খাটাইয়ে চলে। আর ওনারা হয়েছে, ওনার বাবা ইয়া ছিল, এই হুজুর ছিল। হুম তো ওনারা ইয়ার থেকে, আমার বড় দুলাভাই থেকে একটু বেটার আছে। আচ্ছা তো আমার বড় দুলাভাইকে আমার মা যখন বলে, আমার বড় দুলাভাই তো একদম পায়ার হয়ে গেছে, কি আমার হুকুম ছাড়া তুমি রাজি হয়ে গেছে এখানে বিয়ে দিবা, কখনো হবে না। হুম আমার বড় দুলাভাই বলতেছে ওনার ইচ্ছে, ওনার ছোট একটা ভাই ছিল বিয়ের বাকি। তো আমার বোন যেটা মেজুটা, আমার বড় যেটা ওইটাকে ওনার ছোট ভাইকে দিয়ে বিয়ে করাবে, ওনার উদ্দেশ্য ছিল এটা। আর ভাইয়া আমার বড় দুলাভাইটাই এমন অবস্থা আমাদেরকে রাখতো, তার মানে উনি যেটা বলবে সেটাই হবে। এখন আমার মা এটা মানে না। তো আমার মা কি করছে, ওইখানে থেকে তো পারবে না, যেহেতু ওনার দায়িত্বে আমরা আছি, ওনার বাড়িতে, ওনার ইয়াতে। এখন আমার মা কি করলো, এই আমাদের আত্মীয় বাড়িতে চলে গেল আবার, আচ্ছা অন্য আরেকটা আত্মীয়র বাড়িতে চলে গেছে। হঠাৎ গিয়ে বলতেছে চলে আসছি গো তোমার ছেলের বাড়িতে। তো উনি আমার ভাবিটা হেসে হেসে বলতেছে, বলে চলে আসছো তো ভালোই হয়েছে, থাকো। তো ওনাদের একটা বাংলা ঘর যেটাকে বলে, ওখানে আমরা থাকি। থাকার পর কিছুদিন পর আমার আম্মু কী করে, ওই যে লোক বলছিল আমার বোনকে বিয়ে করবে, ওনাকে সহ, ওনার বন্ধুও ছিল, ওনাকে সহ নিয়ে গেছে ওই কিশোরগঞ্জ, আমাদের আত্মীয় আছে। ওকে তো আমাদের ওখানে ভাবছে ওনারা তো অনেক কিছু জানে, ওনারা শিক্ষিত, এরপরে রাজনীতিবিদ। তো ভাবছে ওখানে গেলে ওকে ভালোভাবে বিয়ে দিতে পারবো, যেহেতু আমার দুলাভাই এখানে মানতেছে না। হুম ওখানে আমার বোনকে নিয়ে, আমার বোনকে ওনার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে দেয়। ওকে তো আমার মাই তো গার্জিয়ানটা আছে, তাই না? তো আমার বড় দুলাভাই কোথা থেকে খবর শুনে ওনার একটা বন্ধু, ডাকাত বন্ধু একটা সাথে নিয়ে আমার গেছে, বলে যে ওনাদেরকে, আমাদের রিলেটিভ যারা আছে ওনাদেরকে বলতেছে ওকে শুদ্ধ আমার মার কথা বলতেছে, ওরা 2 জনকে, ছেলে এবং ওই আমার মাকে বের করে দেওয়ার জন্য ওদের বাড়ি থেকে, ওনাদের বাড়ি থেকে। ওনারা বলে কেন, আমাদের বাড়ি চিনে আসছে, তোমার কথা আমরা ওনাদেরকে বের করে দিব কেন? হুম দেয় নাই। উনি রেগে এসে ওনার ওই যে পাত্র আর কি বিয়ে করতে গেছে আমার বোনকে, ওনার সিমেন্টের পালা বানাইছিল ঘর বানানোর জন্য, হুম এগুলা নিয়ে গেছে রাতের বেলা নিয়ে গেছে। আর আমার আম্মা, আমরা যখন ওই যেখানে ছিলাম, ওনাদের ঘর থেকে আমাদের যা ছিল, হুম আমাদের চাল, তারপরে হলুদ, মায় মশলা, খেতাবালির যা ছিল আর কি, হুম সব তার মানে লুট যেটাকে বলে এরকম করে নিয়ে গেছে, চিনিয়ে নিয়ে গেছে সব কিছু। আমার মা তো ভাবছে না এত কিছু যে হবে, আসি দেখে সব শূন্য করে ফেলছে। আর আমাদের দূরের আত্মীয় স্বজন যারা ছিল ওদেরকে পটিয়ে ভুলভাল কি বলে এমন অবস্থা করছে, লাগে যে আমার আম্মা একদম নিকৃষ্ট একটা কাজ করে ফেলছে। হুম তো এগুলা করে, আচ্ছা আমার আম্মু কী করলো, কোনো রকম এখানে একবার ওইখানে একবার, যেহেতু আমাদের একটা বাড়ি নাই, আমার দুলাবাড়ির কথা শুনে মানুষও অন্যরকম হয়ে গেছে। তো আমার মা একবার যাদের এখানে ভালো লাগে ওরা আমাদের হয়ে একটু কথা বলবে, ওদের এখানে গিয়ে থাকে 1 মাস আমাদেরকে নিয়ে আর কি। 1 মাস আমাদের খাবারই খায়, কিন্তু ওনাদের ঘরে থাকার জন্য, যেহেতু আমাদের আশ্রয়ের জায়গা নাই, এইভাবে থাকতো। থাকি তো কিছুদিন পর আবার ওনারা যখন ভেজাল করতেছে, আমার বোনও আবার আমার পাল্টে গেছে, যাকে বিয়ে দিছে ও পাল্টে গেছে, দুলাবার পক্ষে চলে গেছে। বলে যে
আমিও ওর সংসার করবো না, ওই বিয়ে আমিও মানি না। তো কি করছে, ওরা জোর করে ডিভোর্স নিয়ে নেয় আচ্ছা। আমার বোন আর ওই ছেলের থেকে। আমার দুলাভাই তো একদম ক্ষমতাবান, হুম গায়ের জুড়ে কিভাবে কিভাবে তা তো আমি এতটা জানি না। তো এটা জানি ওনারা ডিভোর্স নিয়ে নেয়, এই আর টিপসই নিয়ে নেয়। হুম। তো আচ্ছা, পরে দিয়ে কি করলো, কিছুদিন পর শুনে ওই যে যিনি বিয়ে করছিল উনি আমার বোনকে, উনি আবার কি করছে, এই টিপসই যখন নিয়ে নিছে উনি অন্য জায়গায় বিয়ে করতে চায়। তো আমার মা কি করছে, আমার মার হাতে কাবিন নামা ছিল আমার বোনের জি। মেজুটার। তো ওই কাবিন নামা উঠাই আনি মানুষ বলতেছে, যেখানে প্রস্তাব দিছে ওখানে নিয়ে গেছে যে দেখো আমার মেয়েকে ও বিয়ে করছে, তোমরা বিয়ে দিও না। এটা জাস্ট ওনারা জানার জন্য বলছে আর কি। পরে দিয়ে আমার বোন কি করলো, মেজুটা আর আমার ভাইটা ওকে আমার দুলাভাইয়ে খাটায়, ওনার গরু টরু রাখাল করে আর কি। মেজু বোন তখন কি করে, কিছুদিন পর ওই চিটাগং চলে যায়। আমার ফুফাতো বোন একজন ছিল, উনি ওখানেই থাকতো। তো ওনার কাছে আমার বোনটা চলে যায়, হুম গার্মেন্টসে চাকরি করবে সেই উদ্দেশ্যে চলে যায়। তখন আমি এতটা বুঝি না। পরে দিয়ে কি করছি, যাওয়ার পর আসা যাওয়া করে আর কি, আসলে কিছু টাকা পয়সা আম্মাকে দেয় কোনো রকম চলার জন্য। হুম তো এইভাবেই দিন যাচ্ছে। তো আমারও তো স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়েছে, তখন মানুষে আমার মাকে বলতেছে ও তো বড় হয়েছে, ওকে স্কুলে দেওয়ার বয়স হয়েছে, স্কুলে ভর্তি করাও না কেন। তো আমার মা বলে আর পড়াশোনা করানোর দরকার নাই, বেশি পড়াশোনা করলে ও বাধ্য হয়ে যায়, কথা শুনবে না। হুম তো কি করে, আচ্ছা যাই হোক, যখন আমি বুঝি তখন আমি নিজে নিজে স্কুলে যাই। আচ্ছা। তো আমার একটা কাজিন ছিল, ওই স্কুলে চাকরি করতো, টিচার ছিল। হুম তো বলতেছে ওকে, আমার মাকে বলছে ওকে স্কুলে দিয়ে উপবৃত্তির নাম দিব। হুম তো আমার মা এই উপবৃত্তির কথা শুনে আসি বলতেছে ইয়া কর, ও ও বলছে স্কুলে যাওয়ার জন্য, আমার কাজিনের কথা বলতেছে। তো ওনার কথা মতো স্কুলে আসা যাওয়া করি, পড়াশোনা করি। বয়স কত তখন আপনার? কোন কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 2-তে ভর্তি হই, আচ্ছা। ক্লাস 1 পড়ি নাই আমি। হুম তখন বয়স 6 ছিল। হুম তো পড়াশোনা করতেছি, 2 থেকে পরীক্ষা দিয়ে যখন 3-তে উঠি, তখন আবার 3 ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমার টিচার বলল যে তুমি তো পড়াশোনা ভালোই পারো, তোমার ক্লাস 4-এ পড়ার দরকার নাই, তোমাকে 5-এ দিয়ে দিই, আচ্ছা। তুমি ইয়া করবা, ওই বৃত্তি দিবা, তো বৃত্তি পাইলে তুমি টাকা পয়সাও পাবা, এরকম বলতেছে। তো আমি কান্না করি, না স্যার, সবাই আমার সাথে যারা ওরা 4 ক্লাস পড়বে আর আমি পড়বো না কেন? হুম তো বলতেছে তোমারও ভালো হবে, তোমাকে প্রয়োজনে 2 বছর 5-এ রাখবো, তবুও তুমি ইয়া করো, স্কিপ করো, হুম 4 আর দরকার নেই। তো আচ্ছা, ওনাদের যেরকম কথা সেরকমই ওনারা আমাকে 5-এর বই দেয়, আমি 5 পর্যন্ত পড়ি ওই স্কুল থেকে। হুম বৃত্তি পাই নাই, বৃত্তির নাম দিয়েছিল, পরীক্ষা দিয়ে আসছিলাম। জি। পরে এভাবে চলতেছিল। তো আমার আম্মাকে বলি, আম্মা আমার না ভালো লাগে পড়তে, আমি আমাকে হাই স্কুলে ভর্তি করাবা? আমার আম্মা কিছু বলে নাই, হুম কিছু বলে নাই। পরে যখন দরকার হয়েছে তখন কি মনে করছে কি জানি, বলে আচ্ছা ভর্তি হয়েছি। হওয়ার পর এখন তো বই কোথায় থেকে পাবো, বই কেনার তো টাকা নাই। তো পাশের বাড়ির একজন থেকে পুরাতন বই আর কি, পুরাতন বই, উনি বলে আমাকে কিছু টাকা দিলেই হবে, আমার বই নিয়ে যা। আচ্ছা। তো ওনার বই নিয়ে আসে, আমি এই বই দিয়ে পড়াশোনা করে ক্লাস 7-এ উঠি। তখন আবার ওই আমার ভাই তো তেমন একটা কাজকর্ম করে না, শুরুতেই বলছিলাম। এই তো আমার ভাই যেহেতু কাজ করে না, আমার আম্মা অন্য মানুষ থেকে হাওলার টাকা আনে, হুম গ্রামের বাড়িতে সুদের বিনিময়ে যে টাকা দেয় আর কি। তো আমার আম্মা মানুষ থেকে দাঁড় করায় এনে আমাদেরকে খাবার দাবার ভরণ পোষণ করে আর কি। এগুলা করতে করতে অনেক সময় এমন ঋণ হয়েছে, সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তো আমার আম্মা ইয়া করলো, আমাদের এখন বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবে। এখন আমার পড়াশোনার কী উপায় হবে? বলে যে ওখানে ওদেরকে বলবো তোরে স্কুলে ভর্তি করাই দিতে। ওখানে গেছি ভাইয়া, ওখানে গিয়ে দেখি হুট করে চলে গেছে আমার আম্মা, ওনাদের পারমিশনও নেয় নাই, ওদের বাড়িতে গেছে। তো ওনারা এতটা রাজি না, আমরা 22 আমরা 3জন মানুষকে কে রাখবে দায়িত্ব নিয়ে? হুট করে আমাদের তাও যদি কোনো একটা থাকতো, করার মতন কিছু থাকতো। তো ওখানে আবার বোঝা গেল থাকা যাবে না, তো চলে আসার পর বাড়িতে আসি না, অন্য আরেকটা জায়গায় উঠি, আমাদের পাশের গ্রাম।
এখানে ওঠার পর আমি বলতেছি আম্মা এক কাজ করো, তুমি ওনাদেরকে বলো আমাকে যাতে কোথায় দিয়ে দে, আমি পড়াশোনাও করবো, ওদের কাজকর্ম করতে পারবো। পড়াশোনার পাশাপাশি ওদের কাজ করলে তাইলে তো ওদেরও লাভ হইলো, আর আমিও পড়াশোনাটা করতে পারবো। তো আমার আম্মা বলতেছে পারবে তুই কাজ করতে? আমি হ্যাঁ পারবো। তো উনি আবার আমার কথা মতো আমাকে নিয়ে ওনাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা বলে যে আমাদের তো কিছু দাঁড় কর্জা আছে, তো ওর তো পড়াশোনা করে, এখন আপনারা যদি কিছু ওর পড়াশোনার দায়িত্ব নেন তো আপনাদের কাজে একটু সাহায্য করবে আর কি। ওরই টিচার ছিল, হাই স্কুলের টিচার ছিল। তো বলে ভালো কথা, আমি তোমাদেরকে টাকাও বেশি ছিল না, 10,000-এর মতো ছিল। তো বলে 10,000 টাকা দিব আর ওকে নিয়ে যাব, আর ওর ফাইনাল পরীক্ষাটা দিয়ে দাও। এই 7-এর ফাইনাল পরীক্ষার সময় ছিল তখন, বার্ষিক পরীক্ষা আর কি। তো বার্ষিক পরীক্ষার জন্য বলে যে ওকে আবার বাড়িতে নিয়ে যাও, বার্ষিক পরীক্ষা শেষ হইলে টাকাও নিয়ে যাবো, আমি আর ওকে 8-এ ভর্তি করাই দিব। পরে দিয়ে ভালো কথা আসছি, আসার পর পরীক্ষা দিয়ে গেছি ওনাদের বাড়িতে। আবার যাওয়ার পর ওনাকে কে মন্ত্র দিছে টাকা দেওয়ার দরকার নাই, কি না কি জানি না কি বুঝছে, পরে দিয়ে উনি টাকা দেন। বলেন যে না তখন তো বলছিলাম, এখন দিতে পারবো না। তো টাকা যেহেতু দেয় না, তো এখন আর কি করব, পরে দিয়ে অন্য জায়গায় ওনার পিলখানা ঢাকায় থাকে। উনি আমাদের দূরের আত্মীয়, কাজ হয়, চাচাতো বোনই হয়, ওনার কাছে আনে। তো ওনার বাবা বলছিল, ওনার বাবা আবার ডাক্তার, উনি বলছিল আমার মেয়ের কাছে গেলে ওর বাচ্চা কাচ্চাটা দেখলো, আর ওদের এখানে স্কুল আছে, ভিতরে স্কুল আছে, পিলখানা ভিতরে স্কুল আছে, ওকে ভর্তি করাই দিলে ও পড়াশোনা করলো, যেহেতু আমরা নিজের মানুষ, গরিব হয়েছে তো কী হয়েছে। তো ওখানে আমাকে পাঠাই দেওয়ার পর ভাইয়া উনি তো ওনার মতো বলছে, আসলে ওনার মেয়েটা অন্যরকম। উনি শুধু আমাকে কাজ পারি আর না পারি এই একটার পর আরেকটা কাজ দিয়ে রাখে, পড়াশোনার কোনো খবর নাই। এরকম করতে করতে। কোন ক্লাসে পড়তেন তখন আপনি? বয়স কিরকম ছিল? ক্লাস 7-এর পরীক্ষা দিয়ে আসছে। আপনাকে বেসিক্যালি বাসায় নিয়েছে কাজের জন্য? হ্যাঁ, কিন্তু ওনার বাবা এই কথাটা বলে নাই, ওনার বাবা বলছিল পড়াশোনা করাবে। হ্যাঁ, তো উনি আমাকে পড়াশোনার না মনে নাই, এগুলার কোনো চিন্তা ভাবনা ওনার মাথায় নাই। আমি তখন আপনাদের পরিবার চলে কিভাবে? মানে আপনাদের পরিবারে টাকা পয়সা দেয় কে? বড় ভাই ছিল ওই সময়টাতে? হ্যাঁ, আমার বড় ভাই, আমার কিছু করতো ওই সময়টাতে বড় ভাই? হ্যাঁ, আমার দুলাভাইয়ের কথা সেজন্যই আমি বলছিলাম, আমার দুলাভাইয়ের হাত করে আমার বাইকেও নিয়ে গেছে। পয়সা করে দিত পরিবার? না না না, দিত না। তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? খাওয়ার জন্য আমার মা দাঁড় খরচা করছে। এখন দাঁড় খরচা করার জন্য, সুদ করার জন্য আমি একদিক দিয়ে চলে আসছি, আমার আম্মা একদিক দিয়ে। মানে আপনার মা একদিকে, আপনি একদিকে? একদিকে। এক বোনের তো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আপনি হচ্ছে আরেক বোন চিটাগং চলে গেছে। আর আমি বাসার উদ্দেশ্যে এখানে চলে আসছি, ওনারা পড়াশোনা করাবে, ওদের কাজে সাহায্য করব। ওকে, তারপর এখন আমার ওনাদের আবার পড়াশোনা করেন, আপনাকে কাজ করায়? না না, হ্যাঁ হ্যাঁ, কাজ করায়। কাজও করায় কি ভাইয়া, আমি তো কখনো কাজ করি নাই। একটু ভুল হইলে ধরেন বলছে মাছটা বাজি করতে হবে, তো আমি যদি মাছটা এমনি দিয়ে দিই, উনি আমাকে এমনভাবে কথা বলে ভাইয়া, শুধু হাত তুলে না, এমনভাবে উনি কথা বলে। তবুও আমি এগুলো মনে নেই না, তখন ছোটো ছিলাম তো মনে কষ্ট লাগে না। হ্যাঁ, একটু খারাপ লাগতো, বুঝতাম উনি আমাকে বকতেছে, কিন্তু এতটা সিরিয়াসলি ভাবি নাই যে উনি আমাকে আঘাত দিয়ে কথা বলছে, বা উনি যেটা বলে আনছে সেটা করে না, আর উল্টো আমাকে টর্চার করতেছে, সেটা মনে করি নাই। তো আমার আম্মা আবার ওনাদের রিলেটিভ আসছিল ওনার বাসায়, এসে দেখছে, আর উনিও মনে হয় বলছে আমি কাজকর্ম এতটা পারি না। তো আপনাকে পড়াশোনা করাইতো না, আপনাকে বেসিক্যালি কাজ করাইতো? ভাইয়া, তো ওনার একজন কাজিন আবার আসে, ওনার চাচাতো বোন হয়, যে আপুর কাছে আমি ছিলাম, ওই আপুর চাচাতো বোন বাড়ি থেকে আসে ওনার এখানে বেড়াতে। তো বেড়াতে এসে আমাকেও দেখে যায়, ওনাদের এখানে বেড়াইয়া যায়। তো আমার মা আবার বাড়িতে আসছে, ওই যে ঋণের জন্য চলে গেছিল না বাড়িতে, আমার আম্মা আবার আমার খবর নেওয়ার জন্য বাড়িতে যাতে মানুষে না দেখে লুকাইয়া আসছে ওনাদের বাড়িতে। আচ্ছা, আসি বলতেছে আমার মেয়েকে দেখে আসছো, মনিকে দেখছো? বলছে হ্যাঁ দেখে আসছি। তো কয় স্কুলে ভর্তি করাইছে? আর আমার আম্মার কাছে ভাইয়া আমি বলতাম না, আমার আম্মা ওনার ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতো, কিন্তু আমি বলতাম না স্কুলে যে ভর্তি করাই নাই। কেন বলতাম না? কারণ আমি কোথায় যাব বাড়িতে গিয়ে, আসলে তো যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্য আমি বলতাম না। তো উনি বলতেছে কি ওকে দিয়ে তো কাজ করায়, ওকে কাজের জন্য নিয়েছে, স্কুলে কেন ভর্তি করাবে? আমার আম্মা শুনে ভাইয়া সাথে সাথে ওনাদের বাড়িতে গিয়ে স্ট্রোক করে ফেলছে। স্ট্রোক করার পর ডাক্তার দেখায়। পুরাই ডাক্তার দেখায়? হ্যাঁ। আচ্ছা,
তারপরে ওনারা আবার ফোন দিছে ওদের ফোন থেকে, বলে যে ওর মা তো অসুস্থ হয়ে গেছে, কালকের ভিতরে ওকে পাঠাইতে হবে। হ্যাঁ বিকাল সন্ধ্যা 8টার সময় ফোন দিয়ে বলতেছে যে ওকে কালকে পাঠাইতে হবে, ওর মা স্ট্রোক করছে। হ্যাঁ তারপরে আমাকে ওনারা গাড়িতে তুলে দে, আমি বাড়িতে যাই। আচ্ছা যাওয়ার পর গিয়ে দেখি আমার মা অসুস্থ হয় কিন্তু স্বাভাবিক হয়েছে। কিছুদিন পর আমি বলছি, মা এখন তো তুমি স্বাভাবিক হয়েছো, চলে যাই। আবার বলছে কোথায় যাবে? আমি ওখানে, ওরা তো আবার চাইতে বলছে, হুম বলে না না ওখানে আর যাবে না, তোরে আর দিব না ওইখানে। মানে ওখানে দিব না? হ্যাঁ। আচ্ছা তারপরে কি করছে, আমার আম্মা আমাদের আরেকটা আত্মীয়র বাড়িতে গেছে, এমনি ঘুরতে গেছে আর কি। হুম তো ওনারা আবার বলতেছে এই ওনাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল ও নাকি বাড়িতে আসে আর যাবে না বলতেছে। হুম তো আমার আম্মা আমাকে আসি বলতেছে, ওরা তো কাজের মেয়ে খুঁজতেছে, তুই নাও এখানে চলে যা, ওরা তো নিজের মানুষ আছে। হুম তো আমি বলি না না, আমি নিজের মানুষের কাছে যাব না। মানুষের কাছে গিয়ে বলে বলে হাঁটবে, বলবে যে ও আমার বাসায় কাজ করে, আমার বাসায় কাজ করে। আমি যে মানুষের কাছে থাকলে মানুষে জানবে না আমি কি করতেছি, সেখানে আমি থাকবো। ওকে তো আমার আম্মা বলে তুই যদি না যাস আমি চলে যাব। তো আমার আম্মা কিন্তু আবার বাসা বাড়ির কাজ করে নাই, কখনো করে নাই। যা করছে আমার ফুপুর সংসারে করছে আর কি। হুম আর এমনিতেই করে নাই, এমনিতে বেড়ানোর মতো আছে আমার আম্মা। আমি যখন ঢাকা চলে আসছি তখন বেড়ানোর মতো নেই, আমাদের রিলেটিভ যারা আছে ওনাদের এখানে ছিল কিশোরগঞ্জ। হুম তো আমার আম্মা বলতেছে তুই না গেলে আমি চলে যাব। তো উনি যখন বলছে, আমার মা যখন বলছে আমি না গেলে উনি চলে যাবে, তখন আমার গায়ে লাগছে। তখন বলে যে যা চলেই যাই। তো আমি ওনার আম্মা যেখানে পাঠাইছে ওখানে চলে গেছি। হুম যাওয়ার পর উনি আমার খাজিন হয়, চাচাতো বোন হয়। উনি আমার আরও ক্লোজ গোষ্ঠী চাচাতো বোন। তো উনি আমাকে অনেক কাজকর্ম করে যে অনেক পছন্দ করে, কারণ এখানে থেকে শিখে ফেলছি তো। হুম ওনার কাজকর্ম করে যে উনি আমাকে অনেক আদর করে কিন্তু ভাইয়া আদর করে ওনার সাথে আমাকে ঘুমও পাড়ায়। আচ্ছা কিন্তু ভাইয়া একটা জিনিস কি আমার কাজ করছে, ওনার বোনের মেয়ে, ওনার ভাইয়ের মেয়ে ওনার বাসায় থেকে পড়াশোনা করে আর আমি কাজ করি। কিন্তু ওদের পড়াশোনা দেখে আমার মনে একটা ইয়া হইলো যে যে আমিও একটু পড়তে চাই। পড়তে চাই। হ্যাঁ। হুম। তো এখানে তো সম্ভব না, ওনারা তো নিচেই কাজের উদ্দেশ্যে, তো এখানে তো বললেও হবে না। হুম তো আমি কিছুদিন পর 3 মাস থাকি এখানে। আচ্ছা 3 মাস থাকার পর 3 মাসে ওনারা আমাকে 900 টাকা দিছিল। 900 টাকা দেওয়ার পর আমি চলে গেছি বাড়িতে বেড়ানোর কথা বলে। তারপরে ওনার ভাই আরেকদিন গিয়ে বলতেছে আয় তুই তো বেড়াইছ 2 দিন, এখন চলে আয়। আমি বলি যে না আমি আর যাব না, আমি স্কুলে ভর্তি হব। তো আচ্ছা এখন স্কুলে ভর্তি হব, কোথায় থাকবো? স্কুল তো আছে কিন্তু কোথায় থাকবো? তো আমার আম্মাকে বললাম, আম্মা আমার আম্মার বাপের বাড়ি যেটা, ওখানে আমার আম্মারও কেউ নাই। আমার আম্মা একাই, আমার আম্মার বাবা মার এক সন্তান। হুম। তো আমার আম্মারও আত্মীয় স্বজন কেউ নাই। তো আমার নানার বাড়িতে দূরের আত্মীয় হয়। তো আমি বলছি ওই ভাবিকে বলো না আমি এখানে তাকিয়ে পড়াশোনা করব। আচ্ছা ওনারা একটু জায়গা দিবে কিনা আমাকে থাকার জন্য। তো আমার আম্মা আমার কথা শুনে ওনাকে বলছে ভাবিকে বলার পর বলে আচ্ছা থাকো। তো তখন রমজান মাস ছিল, হুম ক্লাস 7-এর পরীক্ষা দিয়ে আসছিলাম না, 8-এ ভর্তি হয়েছি। জি তো ভর্তি হওয়ার পর ক্লাস করি, ওনার এখানে থাকি, ওনার কাজে একটু সাহায্য করি আর পড়াশোনা করার পর ভাইয়া হঠাৎ করে, আসলে পরের বাড়িতে এগুলো হয় না, আর হঠাৎ করে আমার বোন আসছে বাড়িতে। হুম আসি বলতেছে এক কাজ কর। আর আমার কাছে এই কথাটা স্কিপ করছি, আমার কাছে মানুষ চলে যায় ঋণের জন্য, আপনার কাছেও যেত এই ঋণ করার জন্য? চিল্লাচিল্লি করে, এখানে পড়ার জন্য পাগল হয়ে গেছে। গার্মেন্টসে যেতে পারস না, আমাদের ঋণ খেয়ে বসে আছে তোর মা কই, তোর মারা তো পাই না, তোর মারে খবর দে, তোরে বললি তোর মা আসবে, এগুলা বলতো। তো আমি অনেক মনের মধ্যে কষ্ট পাইতাম, পড়তে বসলে পড়তে মন চাইতো না, এগুলা নিয়ে চিন্তা করতাম। স্বাভাবিক। জি। তখন আমার মাকে বলছি, আমার মা মনে হয় বোনকে বলছে, আমার বোন কিছুদিন পর আসে, ওই চিটাগংয়ে যে থাকে উনি হুম আসে আমাকে নিয়ে গেছে চিটাগং। প্রথম যাই আর কি চিটাগং হুম 2011 সালে। 2011 সালে যাওয়ার পর তখন আমার 18 বছর হয় নাই। আচ্ছা আমার 18 বছর হয় না, এখন গার্মেন্টসে তো 18 বছরের কমে নেয় না। হ্যাঁ তো কী করছে, আবার বাড়িতে আসি আমার জন্ম নিবন্ধনের কার্ড বানাই, বয়স আরও 3 বছর বাড়াইয়া। হুম 3 বছর বাড়ানোর পর ওখানে নিয়ে যায়, কাগজপত্র নিয়ে যাওয়ার পর ওনারা আমাকে ভর্তি করে। ভালো একটা চাকরি পাইছি, বলে আর কি হুম চেকার, যেটাকে বলে গার্মেন্টস
চেক করতাম আর কি। ওকে। ওগুলাতে ভালোই কাজ করছি, প্রায় 1 বছরের মতন ওখানে করছি। 1 বছর করার পর আমার মা বলতেছে, আর এই সুযোগে আমার বোন আছে না, ওই বোনের 10,000 টাকা নিয়ে আসি, ঋণ দিয়ে দে। ঋণ দেওয়ার পর তারপর তো এখন ঋণ যেহেতু কমে গেছে, আমার আম্মু বাড়িতে চলে আসছে। তো বাড়িতে চলে আসছে, এখন আমার আম্মা তার মানে আমার চিন্তা, এখন আমি আর কেন চিটাগাং থাকবো, আমি বাড়িতে চলে আসতাম। মানে ঋণগুলো শোধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আমার আম্মা বলতেছে, এক কাজ কর, তুই বাড়িতে চলে আয়। তো আমি বলি, বাড়িতে গিয়ে কি করবো, আমি তো পড়াশোনা বাদ দিয়ে দিছি, বাড়িতে গিয়ে কি করবো? কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আপনি তখন? এটা ভর্তি হয়েছিলাম, পরীক্ষা তো আর দিই নাই। পড়তে পারেনি মানে আপনি আলটিমেটলি হচ্ছে 7 পর্যন্তই বলে চলে? জি জি। তো আমি বলতেছি, এখন গিয়ে কি করব? বলে যে আবার স্কুলে ভর্তি হইতে পারবে। আমি তোর স্যারকে জিজ্ঞেস করছি, বলছে চলে আসলে তোরে আবার করবে, ভর্তি করাবে। আমি বলি, না না, আমি আর পড়বো না। পড়া নিয়ে অনেক হয়েছে, অনেক পেরেশানি করছি, হয় না এগুলো মানে আমার ভাগ্যে নাই, আমি আর যাব না। কিন্তু মায়ের মন তো বারবার ফোন দিয়ে বলে, চলে আয় চলে আয়। আচ্ছা, না পড়লো তুই বাড়িতে চলে আয়, ওখানে দরকার নাই। তো আমি মনে মনে চিন্তা করছি, বাড়িতে চলে যাব, আমার তো এই দিক দিয়ে চাকরির জন্য হইতেছে না। তো আমি শুধু নামাজ পড়ি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি যাতে বাড়িতে গিয়ে কোনো কিছু একটা করতে পারি। আল্লাহর কি কুদরত, আমি আল্লাহর কি হুকুম, আমি বাড়িতে আসছি। একটা মেয়ে আমাদের বাড়িতে আসছে বেড়াইতে, ও আমাকে চিনে। ও যখন 8-এ পড়তো, আমি ক্লাস 7-এ পড়তাম। তো আমার বসে বলে, তুই পড়াশোনা বাদ দিয়ে দিস? আমি কই, হ্যাঁ বাদ দিয়ে দিছি। কই, এখন চাইলে তো তুই উন্মুক্ততে ভর্তি হইতে পারস। তো আমি বলি, এটা কোন জায়গায়? তো ওর নাম বলছে, কই এখানে গেলে পারবে। তো ওর কথা মতো আমাকে নিয়ে আমি উন্মুক্ততে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যাই। ওখানে যাওয়ার পর তো ওনারা বলছে, আচ্ছা ঠিক আছে, উন্মুক্ততে ভর্তি হইতে পারবে। তো তখন কি করে, উন্মুক্ততে ভর্তি হওয়ার জন্য এই বয়স আর একটু বাড়াইতে হবে, কারণ 8 পাস সার্টিফিকেট দিতে হবে। তো 8 পাস সার্টিফিকেট দিলে, আমি তো 8 পাস করি নাই থেকে বোর্ড থেকে, আর আমার তো বোর্ডের সার্টিফিকেট দেখাইতে গেলে হবে সৃজনশীল হওয়ার পর হয়েছে আমার হিসাবে। তো ওনারা আবার বয়স বাড়াইয়া আমাকে 8 পাস একটা সার্টিফিকেট দিয়ে দেয়। 1994 সাল করে আর কি, আমার বয়স 1994 সাল করে। তারপরে ওখানে ভর্তি হই। আমি ভর্তি হওয়ার পর এসএসসি পাস করি ওখান থেকে। আর এর ফাঁকে দিয়ে উন্মুক্ত তো ভাইয়া এতটা ক্লাস করতে হয় না, তো আমি আবার করতাম, গার্মেন্টসে চলে যেতাম। গিয়ে 3 মাস 4 মাস করে করে আবার বাড়িতে আসতাম। আসি যতদিন বাড়িতে থাকতাম, ক্লাস করতাম, আবার চলে যেতাম। তো এইভাবে আর কি 2 বছর অতিক্রম করি। এসএসসি পাস সার্টিফিকেট একটা পাই, ওইটা দিয়ে আবার গার্মেন্টসে ঢোকার পর হঠাৎ করে আবার মাথায় ধরলো যে আমি তো এসএসসি পাস করছি, কাউকে জিজ্ঞেস করে দেখি আমি জেনারেল কলেজে ভর্তি হইতে পারবো কিনা। তো একজন বললো, হ্যাঁ হইতে পারবে। তো আমি আবার বাড়িতে চলে আসি, আমি একটা মহিলা কলেজে ভর্তি হই। এই ভর্তি হওয়ার পর ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়ে আবার গার্মেন্টসে চলে যাই। গার্মেন্টসে চলে যাওয়ার পর একবারে একটানা নভেম্বর মাসে আসি বাড়িতে। এখন প্রায় ফাইনাল পরীক্ষার কাছাকাছি এই সময় চলে আসছে। তো এখন স্যার বলতেছে, তুমি এতদিন, আমাদের এই কলেজের নিয়ম আছে, তুমি যে এতদিন অ্যাবসেন্ট করছো, আমাদের কলেজে নিয়মিত ক্লাস করা তোমাদের সবাইকে বলে দিছি, নিয়মিত ক্লাস করবা। তো তুমি যে এত মাস আসো না, এখন কি পড়ছো আর কি পরীক্ষা দিবা? তো আমি বলি যে স্যার হ্যাঁ আমি পারবো স্যার, আমাকে দেন। না না, স্যারে দিবেন আমাকে। বলে, তুমি এই 1 বছর পারলে এখানেই থাকো, তোমাকে আমি পরীক্ষা দিতে দিব না। অনেক করলাম স্যারকে, অনেক অনুরোধ করলাম, স্যার দিবে না দিবে না দিবে না। তারপরে আর কি করব, প্রিন্সিপাল স্যার যখন না করছে, আর কেউ তো কিছু বলবে না। আবার কি করলাম, গার্মেন্টসে চলে গেলাম। গার্মেন্টসে চলে যাওয়ার পর আবার কাজ করলাম। কাজ করার পর এই যে আমার গরম লাগে, মাথায় স্কার্ফ পরে থাকি, গরমের দিনে আমার ভালো লাগে না, অধৈর্য হয়ে যায়। তারপরে আবার চিন্তা করলাম, এখন কি করব, গার্মেন্টসও যদি গরমের জন্য না করতে পারি, তাইলে আমার কি করার, আমি বাড়িতেই কি করব, আর কাজ না করলে তো আমার হবেও না। আর একদিন মুখ টুক বড় উন্না দিয়ে বেঁধে আমার বোন আবার দেখাইছিল, চিটাগং একটা কুলসি আবাসিক এলাকা আছে, ওখানে সব শিল্পপতিরা থাকে। আমার বোন একদিন আমাকে ওই রাস্তা দিয়ে নিয়েছিল আর বলছিল, এলাকাটা দেখে আসলে মনে হয়েছিল যে এখানে বড় লোক থাকে। তো আমি কি করলাম, ওই বোনে দেখাইছিল যে আমি ওখানে চলে যাই, গিয়ে কাজের মানুষ যাচ্ছে যে ওদেরকে ফলো করি। খাকে বললে ওরা আমার কথা বুঝবে বা আমার কথা বিশ্বাস করে একটা কাজ বের করে দিবে।
সাহস করে হুট করে যে কেউ কেউ বলতেছিও না, আবার বলতে হচ্ছে এরকম। তো একটা আপুকে বললাম, আপু আমাকে একটা বাসা খুঁজে দিবেন। উনি আমার চেহারার দিকে তাকাইয়ে বলে, তখন আর একটু বয়স কম ছিল তো, আর এতটা ছিলাম না, এতটা টেনশনে ছিলাম না। তো উনি আমার চেহারার দিকে তাকাই বলে, তুমি বাসায় কাজ করবা? আমি কই হ্যাঁ করবো। ও সত্যি বলতেছে বাসায় কাজ করবা? আমি কই হ্যাঁ করবো তো আপু। তো উনি কী করছে, আমাকে উনি উনি ওনার বাসায় চলে যায়, আর যে বাসায় আমি কাজ করব একটা মানুষ খুঁজছে, ওই দারোয়ানের কাছে আমাকে দিয়ে দেয়। বলে যে ও বাসায় কাজ করবে, নিয়ে নাও, মেয়েটা ভালো আছে। তো উনিও ওনার কথা মতো আর আমাকে দেখে মনে করছে মনে হয় ভালোই, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনারা জিজ্ঞেস করছে আর কোথায় কাজ করছো? আমি বলি যে না। তো বলে বাসার কাজ করতে পারবা? আমি বলি যে হ্যাঁ, আমার একটু 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 জানা আছে, অনেক আগে একবার করছিলাম, ওই আপুর বাসাতে করছিলাম সেটা আর কি। তো বলছি, তারপরে ওনারা হ্যাঁ আমাকে ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ দিছে। আচ্ছা। করি, ওনারা খুব পছন্দ করে আমার পরিষ্কার করে কাজ, হয়তো একটু স্লো করি কাজগুলা, কিন্তু অনেক পরিষ্কার করে করি। তো উনি আমাকে অনেক পছন্দ করে। তো পছন্দ করার পর আমাকে অনেক পছন্দ করার পর ওনার হাজব্যান্ড যখন আসে, ওনার হাজব্যান্ডের সামনে আমাকে বুঝায় আমি কোনো কাজকর্ম এতটা পারি না, জানি না কেন বুঝায়। তারপরে করে কথাও রেগে রেগে কথা বলে। এমনিতে আমাকে এত সুন্দর ব্যবহার করে, কিন্তু ওনার হাজব্যান্ডের সামনে আমাকে রেগে রেগে কথা বলে। তো আমি তো আর এগুলো জানি না। পরে আরেকটা কাজের বুয়া ছিল, রান্না বাড়ার কাজে সাহায্য করতো। উনি আমাকে একদিন বলতেছে, উনি কিছু বললে তুই কথা বলিস না। আমি কেন? ওনার হাজব্যান্ড ওনাকে এমনি মস্কারি করে বলছিল সিলেটের মেয়েগুলা ভালো, আরেকটা বিয়ে করবে সিলেটে। তো তখন আমি বুঝতে পারছি এর জন্য মনে হয় উনি মনে একটু নিছে সেজন্য। তো পরে দিয়ে উনি আমাকে আরেকদিন বলতেছে কর, তোর বুটের কাগজপত্র আছে না? আমি কই হ্যাঁ আছে। বুটের দিস আমাকে 1 কপি কাগজ দিস। তো আমি বলি খালাম্মা আপনি তো প্রথমে বলেন না, এখন লাগবে? হ্যাঁ লাগবে, তুই ঈদের সময় যাবে না, তখন নিয়ে আসবে। আমি বলি আচ্ছা। তারপরে ঈদের সময় ওনাদের দেশের বাড়িতে কুরবান দেয়, তখন কুরবানির ঈদ ছিল। ওনারা দেশের বাড়িতে চলে গেছে, আর আমি আমার যেখানে থাকতাম গার্মেন্টসে চাকরি করার সময় যেখানে থাকতাম ওখানে আমি চলে আসছি। আসার পর মনে মনে বলি বাসায় কাজ করব আর বুটের কাগজ দিব না, ওই রকম করবো না বলছি। আর একটা ম্যাডামের কাছে যাই, তো উনি বলছে তোমার যখন লেখাপড়া আছে, আমার কাপড়ের দোকান আছে, এখানে তুমি থাকতে পারবা, তুমি আস্তে আস্তে শিখে ফেলবা। আমি বলছি আচ্ছা। এখন ওখানেও কিছুদিন থাকার পর ওনার কাজের মেয়ে বুট উঠে নাই, বুট উঠাইতে বাড়িতে গেছে। এখন দেখা যায় সেম কাহিনী, উনি আমাকে দিয়ে কাজ শুরু করেছে। উনি আর ওই নাম নেয় নাই, উনি যে আমাকে দিবে এই কাপড়ের দোকানে কাজ শিখাবে ওইটা করে নাই। মেয়েটা যতদিন আসে না আমাকে দিয়ে কাজই করাইতেছে। এত কাজ ভাইয়া। তারপরে আমি চলে আসছি, আর আমাকে তো কাজের কথা বলে নেয় নাই। তো আমি চলে আসছি। চলে আসার পর আর সুযোগে ওনার শাশুড়ি ওনার বাসায় গেছিলো বেড়াইতে। উনি আমাকে দেখে বলে যে ও চিটাগাঙ্গের মানুষ, তো বলছে তুমি করতে পারো না, এই গার্মেন্টসে চাকরি করতে পারো না? আমি বলে হ্যাঁ নানু, গার্মেন্টসে কাজ করতাম, এখন করব না। তো এখন বললে আচ্ছা তুমি এক কাজ করো, আমার নাম্বারটা তোমাকে দিয়ে যায়, আমার বউকে শোনাইও না। ওনার ছেলের বউকে না শোনাইতে বলছে, আমার ছেলের বউকে শোনাইও না, আমার নাম্বারটা তুমি গোপনে রাখো। তো রাখার পর আরেকদিন ওনাকে আমি ফোন দিছি, বলি নানু আমি বলছি, আমি মনি বলছি। বলে ও ভালো আছো নি? আমি কই হ্যাঁ। কত তুমি আমার বাসায় আসতে পারবা? আমি তোমাকে ঠিকানা দিলে? আমি কই হ্যাঁ আসতে পারবো। উনি ঠিকানা দিছে, ওনার বাসায় গেছি আমি। ওনার বাসায় যাওয়ার পর উনি আমাকে অনেক আদর করছে, বলে যে তুমি যদি ইচ্ছে করো গার্মেন্টসে চাকরি করতে, আমার এখানে থেকে করতে পারবা, আর থেকে করতে পারবা। এখন ওনার মেজো ছেলের বউ গেছে বেড়াইতে, উনি আমাকে কি করছে শুনছে, ওনার বড় ছেলের বউর কাছে আমি ছিলাম। এখন উনি আমাকে ভয় দেখানো শুরু করছে, বলে আমার শাশুড়ির কথা এখানে আসছো, তোমাকে মানুষে গুম করে ফেলবে। তুমি তুমি তো হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে শহরে আসছো, এগুলো বুঝবা না, তোমাকে মানুষ কোন সুযোগে গুম করে ফেলবে। তুমি চলে যাও, তুমি যেখান থেকে যে বাসা থেকে আসছো এখানে চলে যাও, আমার শাশুড়ির কথা মতো তুমি এখানে থাইকো না। আর শাশুড়ির যেভাবে বুঝবে ওইভাবে বুঝাইছে।
ওনার মেজো ছেলের বউ। তো নানু বলতেছে তোমাকে এক কাজ করি, উনি বুঝতে পারছে ওনার ছেলের বউ যে চালাকি করতেছে, তো উনি আমাকে বলে তুমি এক কাজ করো, আমার বড় ছেলের বউ যখন শুনতে পারবে তখন আমার প্রতি রাগ করবে, বলবে যে আমি ষড়যন্ত্র করে তোমাকে নিয়ে আসছি। তুমি বরং এক কাজ করো, আমার ছেলে 2 বিয়ে করছে, তো তুমি বড়টার কাছে ছিলা, এখন ছোট বউর কাছে তোমাকে পাঠাবো। আমি জানতাম না উনি ওই মামা যে 2 বিয়ে করছে। তো তো বলে যে ওখানে তুমি চলে যাও। আমি বলি আচ্ছা, গিয়ে কয়দিন থাকো, তারপরে যদি তুমি চাকরি করো আমার এখানে আসতে পারবা, আর এখন আপাতত থাকো। তো মনে মনে বলে আছে যাই হোক একটা জায়গা তো পাইছি, আমার এক রাত থাকার জায়গা নাই, এখন আমি যেহেতু একটা কয়েকদিন থাকতে পারবো, আচ্ছা যাই। গেছি, যাওয়ার পর ওনার ছেলের বউ আমাকে অনেক আদর করছে। থাকতে থাকতে অনেক দিন থাকছি ওনার বাসায়, একটা মনে মনে চাকরি খুঁজি আর ওনার বাসায় থাকি। প্রায় 3 মাসের মতো থাকছি। থাকার পর উনি আবার ছিল, অন্য ধর্মের ছিল। তো অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে, তো ওনার মা আবার মাঝে মধ্যে বেড়াইতে আসে। তো ওনার মা এটা মানতে পারে না, উনি যে আমাকে আদর করে, উনি কোথায় রেস্টুরেন্টে গেলে, অনেক টাকাওয়ালা তো, রেস্টুরেন্টে গেলে আমাকে নিয়ে যেত। উনি যেভাবে থাকে আমাকে এইভাবে রাখতো। কিন্তু ওনার মা এটা বুঝতো না, এটা মানতে পারতো না। ওনার মার উদ্দেশ্য হইল ও কাজ করে না, আবার আত্মীয় না কেন এখানে থাকতে দিছ, কেন থাকবে। আর ওনার কথা হয়েছে আমার বাসায় তো এমনও কত মানুষে খায়, আমি 3 জন কাজের মানুষ রাখছি, ও একজনে খেলে কি, উনি আমাকে এজন্য রাখে। আমি ওনার জন্য অনেক দোয়া করি, উনি আমাকে আশ্রয় দিছে, যে এমনভাবে দিছে অনেক সম্মানের সাথে দিছে। তো কিছুদিন পর একটা চাকরি পাই আমি। আচ্ছা, আগে যেখানে কাজ করতাম যে গার্মেন্টসে, ওই গার্মেন্টসের ম্যানেজারকে আমি বলি স্যার, পার্সোনাল থেকে আমি ম্যানেজার স্যারের নাম্বারটা নিয়ে বলি স্যার আমি মনে বলছি, আমি তো আগে ওখানে চাকরি করে আসছি, এখন স্যার হঠাৎ করে বাড়ি থেকে আসছে, আমার একটা চাকরি দরকার। তো তখন কিন্তু ভাইয়া গার্মেন্টসে লোক নিতে নিষেধ হয়ে গেছে, সরকারের বেতন বাড়াইছে, তো তখন লোক নেওয়া নিষেধ। তো উনি বলতেছে আচ্ছা আমি করব, আগামী মাস থেকে যদি লোক নেয় তাহলে তোমাকে নিব, আর যদি না নেয় তুমি করতে পারবে না, কোনো কিছু মনে করতে পারবে না। আমি বলি আচ্ছা। তো 1 তারিখ হয়েছে, রাতে আমি 1 তারিখ হওয়ার আগে রাতে আমি ফোন দিই, ভাই স্যার আমি কি আসবো কাল? তো বলে আচ্ছা কাগজপত্র নিয়ে আসিও। গেছি, বেশ উনি তো সিনিয়র ম্যানেজার, তো ওনার কথা মতো আমার চাকরিটা হয়ে গেছে। নিয়ম হয়েছে ওই ফ্যাক্টরিটা অনেক ভালো, তো নিয়ম হয়েছে একবার চলে আসলে ওকে আর নিবে না। তো ওনারা আবার একদিক দিয়ে সিনিয়র ম্যানেজার বলছে নেওয়ার জন্য, আরেক দিক দিয়ে আমি যে এখানে কাজ করছি এখানে ফাইলপত্র দেখছে, আমার কোনো কমপ্লেন আসেনি যতদিন চাকরি করছিলাম, এর ভিতরে আমার নামে কোনো অভিযোগ আছে কিনা, দেখে যে নাই, তো আমাকে নিছে। নেওয়ার পর এখানেও কিছুদিন কাজ করার পর তো আমি আমাকে দেয়, ধারণা দেয় যে তুমি এক কাজ করো, তোমার তো পড়াশোনা আছে, ওনার সতীনের কথা বলে আর কি, ও তো বললো তোমাকে কাজটা দিয়ে শিখায় নাই, দেয় নাই, তো আমি একটা দোকান কিনবো, তুমি পারবা চালাইতা, আমিও তোমাকে সাহায্য করব, আমি তোমাকে শিখাইবো, আমিও শিখবো, আর তারপর আমরা 2 জনে এটা মিলেমিশে করবো। তো আমি মনে মনে বলি তাইলে তো আমার জন্য ভালোই হয়। তো আমি বললাম হ্যাঁ মামি যদি হয় তো দেখেন। তো এগুলা করলো, তখন আমার মাথায় ওনার কথা শুনে একটা ধারণা চলে আসলো যে আমি ওনাকে আবার কথাটা বললাম যে মামি আমি যদি টেইলার্সের কাজ শিখে করি, আপনার কাপড়ের দোকানও দেখলাম, আবার আমি টেইলার্সের কাজ জানি, নিজে সেলাই করলাম, ডিজাইন করে এগুলা বিক্রি করলে তো আরও ভালো হবে। তো উনি বললে হ্যাঁ করতে পারো। তো ওনার এখানে থেকে চাকরি প্রায় 1 বছরের মতো করছি ভাইয়া। ওনার এখানে এতদিন থাকি নাই, আমি আলাদা বাসা নিয়েছি পরে দিয়ে চাকরি পাওয়ার পর আমি কথাটা ভুলে গেছি। চাকরি পাওয়ার পর ওনার এখান থেকে চলে গেছিলাম, কারণ চাকরি ছিল না দেখে ওনার কাছে ছিলাম, কিন্তু ওনারা বড় লোক মানুষ, এটা সম্ভব না আসা যাওয়া করা প্রতিদিন। আমার বিবেকে বাধা দিছে, উনি বলে নাই যাইতে, আমি নিজে থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর প্রায় 1 বছরের মতো করছি। আর এর ভিতরে আমার আম্মা ফোন দিয়ে বলে করছে, আমি আমার ভাইকে তখন আমার ভাইয়ের বিয়ের কথাটা তো বলি না, আমার ভাই আবার বিয়ে করছে এই সুযোগে, এর আগেই বিয়ে করছে। তো বিয়ে করার কিছুদিন পরে আমি চলে যাই আর কি চিটাগাং, আগের কথাটা পিছনে বলতেছে আবার। তো আমার ভাই বিয়ে করার পর আমি তখন বাড়িতে ছিলাম না, আমার ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলে আমার তো বিয়ে ঠিক হয়েছে, তুই বাড়িতে চলে আস। তাই আমি বলি কোন দিন বিয়ে? কালকে হবে, গায়ে হলো, তার পরশু দিন বিয়ে। আমি অবাক হয়ে গেছি, কি ভাইয়ের বিয়ে ঠিক করলো, আমাকে বললো না, এখন বলে বিয়েতে যাওয়ার জন্য।
আচ্ছা যাই হোক চলে আসলাম বলছে যখন। যাওয়ার পর গিয়ে শুনি ভাইয়া বোর নাকি আরেকটা বিয়ে হয়েছে। তখন আমার লাগে এত একটা কষ্ট লাগছে, এক ভাই বিয়ে করবে আমাকে শোনায় নাই, তাও আবার মেয়েরা আগে একটা বিয়ে হয়েছে, অনেক কষ্ট লাগছে মনে। তা আমি আবার আমার মাকে কেউ না শুনে মতো বলতেছি, মা বিয়ে করাইতেছো, মানুষে খুঁজে এক মার এক ছেলের কাছেও বিয়ে দিবে, মানুষে অনেক খুশি হয়, খালি ঘর, এক মার এক ছেলে, কোনো ঝামেলা নাই। তো তুমি ঝামেলা নাই তোমার ছেলের, জানো তুমি বিয়ে করাবো কেন, বিয়ে করাবা? তো বলে আমার বড় দুলাভাই আছে না, উনি পছন্দ করছে। তো পছন্দ করছে, উনি আবার গাঁজা খায়। তো ওনার যে মেয়ে পছন্দ করছে ওনার ভাইও গাঁজা খায়। তো দুইজন গাঁজা খাওয়াতে পড়ছে, ওরা বিয়েটি করে ফেলছে। এখন কি করছে, এখন আমার আম্মাও আমার দুলাভাই যেটা বলছে সেটাই করছে। আচ্ছা বিয়ে করাইছে, বিয়ে করার 2-3 মাস পর আবার আমি চিটাগং চলে যাই। ওই চাকরিটার কথা বললাম যে চাকরিটা পাইছি, তো আমি তো আলাদা বাসা নিয়ে থাকি। তা আমার আম্মার প্রতি তখনও এতটা টান হয় নাই আমার, কারণ ভাইয়ের সাথে থাকবে, ভাই একটু দেখাশোনা করতেছে। তো আমার আম্মা যখন আমাকে ফোন দেয় ভালো মন্দ জিজ্ঞেস করি, আর এই সুযোগে আবার আমার আম্মা ওইখানে চলে যায়। আমার আম্মা অনেকবার ওই কিশোরগঞ্জ গেছে, আমাদের রিলেটিভ যেখানে আর কি, কোনো সমস্যা হইলে ওখানে আবার চলে যায়, মোল্লারদর মসজিদ পর্যন্ত যেটাকে বলে আর কি। তো ওখানে আবার আমার আম্মা চলে গেছে। তো বলতেছে জি বাড়িতে ভালো লাগে না, তেমন একটা সুবিধার না মনে হয়, ও আমার কাছে ভালো লাগে না। তো ওর কাছে আমি ওকে আমার ভাইয়ের বউ, ওর কাছে 50টা টাকা চাইছিলাম আমি গাড়ি ভাড়া দিয়ে এখানে আসার জন্য, ও আমাকে ওর হাতে টাকা থইও আমাকে দেয় নাই। তো এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। তো কী করছে, আমার যখন চাকরির প্রায় 6 মাস চলতেছে, তখন আমার বোন চিটাগং যেটা আছে ও বলতেছে, আম্মা এতদিন পরের বাড়িতে মানুষে কয়দিন মেহমানের মতো রাখে, ওরা কি মনে মনে ভাববে, বলবে যে ছেলে মেয়ে রেখে পরে আছে আমাদের এখানে, তো এক কাজ করি আমরা এখানে নিয়ে আসি। তো আমি আচ্ছা নিয়ে আসো। তো তখন কি করে, আমার ভাই আর আমার ভাইয়ের বউ চিটাগং চলে যায়। আচ্ছা, চিটাগং চলে যায়। আমার ভাইয়ের বউ তখন প্রথমে যাইতেছিল না, আমার ওনারা আমার বইনে বলছিল তুমিও যখন আসো আমরা সবাই চলে যাই বাড়িতে, একটু আয় উন্নতি হবে, তুমিও গার্মেন্টসে কাজ করলে, তো সবাই একসাথে করলে বাসা ভাড়া দিয়ে টাকা কিছু থাকে, আর একা করলে এটা হয় না। উনি যাবে না, বলে যে তোমাদের আইবে তোমরা বুঝো, আমি কেন চাকরি করে দিব তোমাদেরকে, যায় নাই। তো উনি 1 বছরের মতো বাড়িতে ছিল। এই সুযোগে ওনার একটা বাচ্চা হয়, মেয়ে, আমার ভাইয়ের মেয়ে হয়। তো ভাইয়ের মেয়ে হওয়ার পর ওই আমার আম্মুকে যখন নিয়ে গেলাম চিটাগং, তো 15 দিন হয়েছে আমার ভাইয়ের মেয়ের, ওরা আবার করতেছে, বারবার ফোন দিচ্ছে আমার বোনকে, মেজু বোনকে, বলতেছে আমাদের এখানে তো জায়গা নাই, ওনার বাপের বাড়িতে গেছে। আমার আম্মা যেহেতু বাড়িতে নাই, কে দেখাশোনা করবে, ওনার বাপের বাড়িতে গেছিল। বলে যে আমরা তো এতদিন রাখতে পারবো না, আমাদের ঘরে জায়গা নাই, তোমাদের ভাইয়ের বউ আর তোমাদের ভাইয়ের মেয়েকে তোমরা নিয়ে যাও, যেখানে তোমরা থাকো ওখানে ওদেরকে নিয়ে যাও। আচ্ছা, পরে দিয়ে কি করলো, আমার মা আমার বোন ওরা গিয়ে আনলো, আমার আম্মা আবার গেল আর কি ওদেরকে আনার জন্য। এখন ভাইয়া আমার ভাইও গেছে, কারণ যেহেতু একটা ছোটো বাচ্চা আনতে পারবে না মহিলা মানুষ, তো আমার ভাইও গেছে। আমার ভাইকে আমার ভাবির ভাইয়ের বউ বলতেছে, আমার আম্মার সামনে, আমার বোনের সামনে আমার ভাইকে বলতেছে, শোনো কাজকর্ম যা করবা ওর কাছে এনে দিবা, ও আইবে সব বুঝবে, আর তুমি কাজ যা করো সব টাকা ওর কাছে এনে দিবা। তো এখন আমার আম্মা আমার বোনের শুনছে কথাগুলো। তো আমার আম্মা আবার বলতেছে, দেখছো আমাদেরকে সামনে রেখেই বলে ওনার ননদের কাছে এনে দেওয়ার জন্য, তো আমরাও তো এখানে আছি, ওকে বললে আড়ালে বলতো, আমাদের সামনে কেন বলছে। আচ্ছা, এগুলো আমার আম্মা বেশি মনে নেয় নাই পর ওখানে গেছে, ওদেরকে নিয়ে আবার আমার আম্মা ওখানে গেছে, গিয়ে অনেক দিনই থাকছি। লকডাউনের আগে গেছিলো, তারপরে লকডাউন হয়, আমি তখনও চাকরি করি গার্মেন্টসে। তো আমি যে বাসায় থাকতাম ওই বাসা থেকে আমার আম্মা বলে এখানে চলে আয়, আমি ওদেরকে 2000 টাকা এই বাসা ভাড়া দিতাম, আর আমারটা আমি পাক করে খাইতাম। তো আমার আম্মা বলতেছে ওইখানে একজন এক এক জায়গায় থাকার দরকার নাই, তুইও আমাদের কাছে চলে আয়। আমার ভাইয়ে বাসা ভাড়া নিছে, যেহেতু আমার ভাইয়ের বউও থাকবে, আমার মাও গেছে, তো বাসা নিছে। তো বলে ও একা মানুষ, রুজি করবে যেগুলো, এগুলো তো বাসা ভাড়াই চলে যাবে, তো তুই যদি তুইও কিছু দিলে ও দিল, খাওয়া বাসা ভাড়া এগুলো চলবে।
তো আমি আমার মার কথা মতো চলে গেছি। আবার আমার বোন যেটা আছে মেজো বোন, ও আবার বান্ধবীর কাছেই থাকে, শুরু থেকে এখন পর্যন্ত বান্ধবীর কাছেই থাকে। তো আমরা আর কি ভাই আর আমি একসাথে থাকি, আম্মা সহ। হুম। তারপর এগুলা করতে করতে লকডাউনের সময় গার্মেন্টস বন্ধ দিছিল। তখন আবার মামি বলল তোমার তো চাকরি মামি আবার জানতো না আমি যে গার্মেন্টসে চাকরি করি। মামি জানতো আমি একটা এই এগুলা কি বলে ডায়াগনস্টিক সেন্টারে একটা চাকরি পাইছি, এরকম মনে করতো। আমিও বুঝাই নাই গার্মেন্টসে চাকরি করি যে। তো কি করছে, ওই মামি বললো তোমার তো চাকরি এখন বন্ধ, তুমি চলে আসো আমাদের এখানে, আমার খালি বাসায় থাকতে ভালো লাগে না। তো গেছি, মামি অনেক আদর করে। তারপর কিছুদিন থাকার পর রোজা শুরু হয়ে গেছে। তো রোজা শুরু হওয়ার পর কিছুদিন পর আবার শুনি, ফোন দিছি যে চাকরি কোন দিন খুলবে, ফ্যাক্টরি কোন দিন খুলবে। ওনারা বলে যে 2 তারিখে, আগামী মাসের 2 তারিখ থেকে গার্মেন্টস খুলবে। তো আমি আবার অ্যাবসেন্ট করি না, যেহেতু আমি চাকরি করি কেন অ্যাবসেন্ট করবো। আমি আবার চলে আসি। চলে আসাতে মামি বলে এখন তো সব কিছুই বন্ধ, তাইলে তুমি চলে যাচ্ছ কেন, থাকো না, তোমাকে এখানে কি হয়েছে, তুমি থাকলে তো আমার ভালো লাগে। আমি বলি না মামি, চলে যাই, ওখানে আমার অনেকদিন তো থাকছি, ওখানে চলে যাই। তো চলে আসছি। আমি চাকরি করি, রোজার মাসে চাকরি করি। লকডাউন সব কিছু বন্ধ, ঘুরাই যাইতে হয় ফ্যাক্টরিতে, তাও গেছি। যাওয়ার পর এভাবে চাকরি করে হঠাৎ করে দেখি ভাইয়া আমার আম্মা ওই বাসায় বন্দি অবস্থায় থাকতে থাকতে একদম ওনার শরীর দুর্বল হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়, সিঁড়ি বাইয়ে উঠে যে উনি একদম নিঃশ্বাস ফেলতে পারে না। তো ওনাকে আবার আমি অ্যাবসেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যাই, চিটাং মেডিকেল নেওয়ার পর আমার মাকে এক জায়গায় দাঁড় করাইলাম, উনি সিরিয়ালে দাঁড়াইতে পারবে না আমার মা। তো আমি বললাম আম্মা তুমি করো, চেয়ারে বসে থাকো, আমি সিরিয়ালে দাঁড়াই, তোমার সিরিয়াল যখন আসবে তখন তুমি দাঁড়াবা। তো আমার মাকে চেয়ারে বসাই রাখছি। হঠাৎ করে একজন ইশারা করতেছে, আমি পিছনে তাকাই দেখি আমার মা একদম বমি টমি করে শেষ, নিচে পড়ে গেছে। তারপরে আবার চলে গেলাম, গিয়ে আমার আম্মাকে নিলাম, হসপিটাল থেকে বের হওয়ার পর পানি দৌড়াইয়া গিয়ে আবার এই দোকান থেকে পানি কিনে আনলাম, আইনে ওনাকে পরিষ্কার করে পানি খাওয়াইলাম। মাস্কটা একদম ভরাই ফেলছে। তারপর আমার মাস্কটা ওনার মুখে দিই, আর আমি আবার আমার উন্না দিয়ে মুখ করে ফেলি। তারপরে আবার ডাক্তার, আমি কই আম্মা এখন না আমার বাসায় নিয়ে চল, আমি ডাক্তার দেখাবো না। আমি বলতেছি তুমি তো এখন তোমার সিরিয়াল চলে আসছে, কষ্টটা যখন করছো একটু কাজে লাগুক। এখন জোর করেই নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো উনি আবার পরীক্ষা দেয় ডাক্তারে। তো আবার বাড়িতে চলে আসছি, যেহেতু আমার খারাপ লাগতেছে, পরীক্ষা ওই দিন করি নাই, বাসায় চলে আসছি। এরপরে আম্মা বলে না আমি আর জীবনও ডাক্তারের কাছে যাব না, আমি মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। এরপরে এখন ভাইয়া ডাক্তারের কাছে তো যাই না, আমার ভাই আছে বোন আছে, ওরাও ডাক্তারের কাছে আমাকে কোনো দিন বলে নাই নিয়ে যাবে। আমি চাকরি করে সময় পাই না, অ্যাবসেন্ট করে নিয়ে গেছি। ওনারা ইচ্ছা করলে কিন্তু প্রতিদিনই নিয়ে যেতে পারতাম, কারণ ভাই ছুটা কাজ করে, উনি কিন্তু গার্মেন্টসের কাজ করে না, রাজমিস্ত্রি কাজ। আর বোনে চাকরি করে না, এমনি মনে চাইলে একবার করে, তারপর ভালো লাগে না চাকরি ছেড়ে দেয়। তো উনি এক হিসাবে অবসরই আছে, কিন্তু এমনি আসবে, আড্ডা মারবে, কথা টথা বলে চলে যাবে বান্ধবীর বাসায়। কিন্তু একদিনও বলে নাই যে আমার শরীরটা যখন দুর্বল আমাকে ডাক্তার দেখায়। উনি কিন্তু আমার থেকে অনেক বেশি জানে, উনি অনেক দিন ধরে চিটাং থাকে, কিন্তু কোথায়ও উনি চেষ্টা করে নাই। পরে দেখে আস্তে আস্তে আম্মা একবারে দুর্বল হয়ে যাচ্ছে, আর আমার চেহারা অন্যরকম হয়ে গেছে। তো আমি বললাম আম্মা করো, আমার ভাইয়া আবার ঘর বানিয়েছিল ঋণ করে, একটা টিনের ঘর বানিয়েছিল। আমার মেজো বোন যেটা, এটা এই পাক দিয়ে একবার চলে গেছিল বিদেশে, আমাদের কাউকে বলে নাই, আমার মাকেও বলে নাই। বিদেশ গিয়ে বলতেছে ফোন করে আম্মা আমি তো বিদেশে চলে আসছি। তখন একদম আমার মা একটু কষ্টই পাইছে, কারণ বিদেশে গেছে, আমাকে বলবে না, এখন গিয়ে বলতেছে গেছে। আচ্ছা যাই হোক, ওনার মনের মতো গেছে। তো আমার বড় বোনে আবার সবার বড় যেটা, ওটার আবার হয়, পাথর হয়, পেটে পাথর হয়। তো চিকিৎসা করবে, অনেক টাকা লাগে। তো আমার বোনে তখন 50,000 টাকা দেয়, যেটা বিদেশে গেছে তখন বিদেশ থেকে 50,000 টাকা দেয়। তো 50,000 টাকার বিনিময়ে বলছে বাড়ি দেবে, আমাদের তো বাড়ি নাই, ওনার কাছে বাড়ি বিক্রি করবে। তো উনিও বলছে আচ্ছা আমি 50,000 টাকা দে, তোমরা 1 লাখ টাকা দিয়ে যে 16 শতক জায়গা কিনছো, ওখান থেকে আমাকে কতটুকু জায়গা দিবা, বলে যে অর্ধেক দিবে।
অর্ধেক দিবে বলছে, এখন টাকা নেওয়ার পর টাকাও দেয় না, বাড়িও দেয় না। তো ও আবার বাড়িতে চলে আসছে, ওই বিদেশ বেশি দিন থাকে নাই। ও তো বাংলাদেশে কাজ করতে পারে না, বিদেশ আর কি করবে, কিছুদিন পরেই চলে আসছে। আসি বলতেছে তোমরা কি করবা, বাড়ি দিবা না তো টাকা ফেরত দিবা? তো বলে আমাদের কাছে এখন কি টাকা আছে, টাকা ফেরত দিব? তো বলে তাইলে আমার বাড়ি দেওয়া, বাড়ি দিবে না, কি ঝামেলা করে। তো পরে দিয়ে কোনো রকম 2 শতক জায়গা দিবে, রাজি হয়েছে। তো 2 শতক জায়গায় ও রেজিস্ট্রারি করে নাই, লেখে রাখছে আর কি ওনার নামে। তো ওই 2 শতক জায়গার মধ্যে আমার ভাই একটা ঘর বানায়। তো ঘর বানাবে যে টাকা নাই, তো টাকা নাই, আমার আম্মাকে দিয়ে আবার আনায়, ঋণ আনায় মানুষের কাছ থেকে ঘর বানানোর জন্য। তো এখন আমার আম্মাকেই তো চিনে, ওই ঋণ আবার কি করছে, রয়ে গেছে। তো আমি বললাম আম্মা, এই ঋণের জন্য আবার আমার ভাই বাড়িতে আসে না, চিটাগং গেল যে। তো আমি বললাম আম্মা এক কাজ করো, আমি এই যে টাকা জমাইছি এখান থেকে কিছু টাকা মানুষকে দিলে তোমাকে করবে না, এতটা টর্চার করবে না, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গেলে হাঁটা চলা করলে তোমার ভালো লাগবে। এখন দেখি আমার আম্মা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, অনেক খুশি হয়েছে। তারপরে আমি আবার 2020 সালের নভেম্বর মাসে আমার আম্মাকে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসি, আমার আম্মাকে রেখে যাই, আর ঋণগুলো আমার নিজের হাতে দিই। আবার যদি আমার আম্মা একজনকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেয়, উল্টাপাল্টা করে, আমি বলি যে কার কাছ থেকে আনছো ওদেরকে বলো, আমি দিয়ে দিব। 35,000 টাকা আমি আর কি আমার হাতে ছিল, বেশি ছিল না, 35,000 টাকা আমি দিই, যেগুলো জমাইছিলাম গার্মেন্টসে চাকরি করে। তারপর আবার আমি চলে যাই ওখানে। তো ওইখানে গিয়ে আমি ভাবলাম বাসা ভাড়া দিয়ে খাবার, নিজের খাবার খেয়ে আমার টাকা জমে না। তো আমি আবার মামিকে বললাম, ওই যে মামির কথা বললাম, ওই মামিকে আবার বললাম, মামি আমি 2টা মাস আপনার বাসায় থাকি, চাকরি করতে পারবো? উনি বলে আচ্ছা পারবা। এখন উনি যখন রাজি হয়েছে, পরের দিন যাব, চাকরি থেকে এসে পরের দিন ওনার বাসায় যাব। উনি আবার হুট করে ফোন করে বলতেছে, তোমার মামাকে জিজ্ঞেস করছিলাম, তোমার মামা বলে কাছে থাকলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, দূর থাকলে ভালো। তো এখন না করছে যখন, আর তো যাইতে পারি না। এখন দেখা যায় এখানে থেকে হবেও না। তো আবার বলি, মামি আছে দেখেন, আত্মীয়তার সম্পর্কে যেমনই হোক, আপনি তো আমাকে সবসময় ভালো করছেন, এখন অন্তত 2 মাস থাকার জায়গা দেন আমাকে। তো উনি রাজি হয়েছে, আচ্ছা আসো। 2 মাস থাকি ওনার বাসায়। তো আবার কিছু টাকা জমে, কারণ ওনারা তো আমার থেকে খাবারের টাকা নেয় না, তো টাকা আবার জমার পর ওই যে বললাম, উনি আমাকে একটা বুদ্ধি দিছিল, করবে, কাপড়ের দোকান দিবে, এখানে আমি কাপড় বিক্রি করব। তো আমি বলি যে মামি এক কাজ করি, আমি টেলার্সের কাজ শিখি। বলে যে আচ্ছা। তো ওনার এখানে তাইকে টেলার্সের কাজ করি, শিখি। ওনার পরিচিত একজন টেলার্স, উনি যাদেরকে দিয়ে কাপড় বানায়, ওনাকে বললো আমাকে কাজ শেখানোর জন্য। তো বলে আচ্ছা, প্রতি শুক্রবারে ওর বন্ধ হবে, আমি ওকে সেদিনে শিখাইব। তো মামি বলছে আচ্ছা ঠিক আছে। তো শুক্রবারে দেখা যায় তেমন একটা শেখানো হয় না। পরে দিয়ে আমি কি করলাম, আমি মামি কাজটা যখন শিখবো ভালো করে শিখি, চাকরি না হয় আমি ছেড়ে দিই। চাকরি প্রথমেই তো বললাম ভাইয়া, আমার মাথায় সবসময় কাপড় রাখলে আমি সহ্য করতে পারি না, গরম, অতিরিক্ত গরম লাগে। তো ওনাকে এত কথা না বলে আমি বলি যে এই কাজটাই আমি ভালো করে শিখি আর চাকরি ছেড়ে দেবো। আচ্ছা। এখন ভালো কথা, অনেক দিনই গেছি, চাকরি ছাড়ার পর প্রায় 15 দিনের মতো ওনার ওই টেলার্সের এখানে যাতায়াত করছি শেখার জন্য। তো শেখার জন্য হঠাৎ করে আবার আমি এই মাথার চুলের সমস্যার জন্য একজন ডাক্তারের পাই, খবর পাই যে এখানে একজন ভালো ডাক্তার ঢাকার থেকে প্রতি শুক্রবারে যায় মৌলভীবাজার। আমি আবার আমাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মৌলভীবাজার ওই ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারের কাছে ফোন দিই যে স্যার আমার তো এরকম সমস্যা, মাথার চুলও লম্বা হয় না, চুল পড়েও যায়। তো বলে আচ্ছা তুমি শুক্রবারে আসিও। আমি তো গেলাম। বাড়িতে যাওয়ার পর শুক্রবার যেদিন হয় সেদিন গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখাইলাম। হঠাৎ করে একদিন ফোন আসছে, ফোন করে মামি বলতেছে আচ্ছা মনি, তোমাকে জায়গা দিয়ে কি আমি অপরাধ করছি? আমি কেন মামি? কয় এখানে যে আমি আবার বলতাম না, আমি আবার ওই মামির কাছে এই জিনিসটা গোপন করছি। আমার ভাই যে ওখানে থাকে, আসলে তখন থাকতো না আমার ভাই, বললাম না পড়ে গেছে। আর আমি বলছিলাম যে আমার ভাই আমার ছোট, কারণ কি যদি বলে আমার বড় ভাই তো বলবে এত আশ্রিতা হিসাবে থাকে, নিজে চাকরি করে, এত বড় ভাই রেখে
ভাইয়ে বোনকে দেখতে পারে না, ওইটা মনে করবে দেখে আমি বলছিলাম আমার ভাই আমার ছোট। এখন কি করছে আমার বোনের কাছে, উনি একদিন ওনার ফোন দিয়ে কথা বলছিলাম আমার বোনের কাছে, ওনার কাছে নাম্বারটা রয়েছে, তো আমার বোনের কাছে ফোন দিছে, দিয়ে উনি বলে আমার বোনে ফোন দিয়ে ওনাকে বলছে, আর আমার বোনে বলে উনি ফোন দিয়ে বলছে। আমি আসার পরই বিলি ফোন দিছি, দিয়ে বলে আচ্ছা মনি কোথায় এখন আছে, আমার বোনকে বলে। তো আমার বোন তো ইচ্ছে করলে বলতে পারতো যে আপনার বাসায় থাকে, ও আপনাকে বলে যায় না কোথায় গেছে, এটা না বলে বলে কেন আমি তো শুনছি ও বাড়িতে গেছে, আপনি জানেন না? হ্যাঁ আমিও জানি বাড়িতে গেছে। তাইলে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? না জিজ্ঞেস করতেছি আসলে কি গেছে নাকি, তা ও তোমার কি হয়, আমার বোনকে বলতেছে। তো আমার বোন বলে আমার বোন হয়। তোমার বোন হয়, ও তো বলছে তোমরা কেউ এখানে থাকো না। আসলে ভাইয়া আমি প্রেস্টিজ ঠিক রাখার জন্য বলছিলাম না, কারণ বলছিলাম আমার 2 বোনের বিয়ে হয়েছে, ওরা স্বামীর সংসারে আছে, আর ভাই আমার ছোট। কারণ যাতে কোনো না হয়, মানুষের ভিতরে যাতে কোনো সন্দেহ না লাগে যে বোন হইয়া বোনকে দেখে না, ভাই হইয়া ভাই বোনের দায়িত্ব নেয় না, এগুলা যাতে মানুষের মনে না করে, সেজন্য আমি বলছিলাম আমার ভাই ছোট আমার থেকে। তো এগুলা যখন আমার মামি শুনছে, আমার ভাইও ওখানে থাকে, আমার বোনও ওখানে থাকে, ভাইয়ে বিয়ে করছে, ভাইয়ের একটা মেয়ে আছে, এগুলা শুনে মামিও কি জানি হুট করে এত বিশ্বাস করলো, এত সম্মান করলো, হুট করে মামিও উল্টে গেল, পাল্টে কেমন জানি রং পাল্টে ফেললো। এখন আমাকে বলতেছে তোমাকে কি অপরাধ করলাম, তুমি আমার কাছে বলো নাই, তোমার কাছে তো আমি সব কিছু বলছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি করে না করে, তুমি কেন বলো নাই, তুমি কেন গোপন রাখছো? আমি বলি যে মামি এটা আমি গোপন রাখছি, আমি চাইছিলাম না এগুলা বলার জন্য। তো এখন যখন জেনেই ফেলছেন, এটা তো বেশি অপরাধ করি না আমার মনে হয়। আচ্ছা এখন কি করব? এখন কি করবা, আমাকে অনেকে অনেক কথা বলে যে মেয়েরা বিশ্বাস করে দিছো যদি চুরি করে কিছু নিয়ে যায়, অনেকে অনেক কথা আমাকে বলছে, বাবা তোমাকে তো আমি অনেক বিশ্বাস করছি, আসলেই তো মানুষের কথাই ঠিক, বিশ্বাস করাটাই তো আমার পাপ, এরকম বলতেছে। তো উনি যখন এরকম বলছে, ওনার এখানে তার যাইতে পারি না আমি, তো আমি বাড়িতে থেকে যাই। থেকে যাওয়ার পর এখন কি করব, আবার চিটাগাং নতুন করে যাই, গিয়ে আবার করি, বাসায় আবার চাকরি নিই। চাকরি নেওয়ার পর কিছুদিন করলাম, আমার আম্মা আবার অসুস্থ। কত সালের গল্প এটা আপনি যেখানে আছেন? এখন যেখানে আছি এটা 2021 সালের জানুয়ারির মাসে। মানে এই তো কয়েক মাস আগের গল্প। এই সময়ের মধ্যে আপনার কি বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পরিবার থেকে? না ভাইয়া, কখনো একবারও চেষ্টা করেনি, কোনো সম্বন্ধ আসেনি? জি না, সম্বন্ধ আসে না ভাইয়া। আমার মাথার চুলের সমস্যাতে আমাদের গ্রামের সবাই জানে। আর আপনার এই যে বাবা মারা যাওয়ার পরে ঋণগ্রস্ত, বা আপনাদের আসলে পায়ের নিচে মাটি বলতে কিছু নেই, অর্থনৈতিক সমস্যা, এই বিষয়গুলো কি সবাই জানে? হ্যাঁ সবাই জানে। এই জন্যই কোনো প্রস্তাব আসে না? হ্যাঁ সম্ভবত এজন্যই আসে না, কিন্তু ভাইয়া গরিব ঘরের মেয়েদেরও তো বিয়ে হয়। এখন আমার সম্ভবত আমার যেটা মাথায় কাজ করে আর কি, আমার চুলের সমস্যার জন্য হয়তো বা কেউ আসে না। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার বয়স এখন কত বলছিলেন? এই তো 1994 সালে 28 চলে। 28 চলে। আপনার ভবিষ্যৎ কি চিন্তা, আপনি ফিউচার নিয়ে কি চিন্তা করেন? আমি যখন গল্পটা শুরু করি তার আগে আপনি স্টুডিওতে বসেছিলেন, আমি বাইরে থেকে আসলাম, এসে আমি স্টুডিওতে ঢুকলাম, দেখলাম আপনি স্টুডিওর এক কোনায় বসে একা একা কান্নাকাটি করতেছেন। কেন, মানে কি চিন্তা করেন আপনি ভবিষ্যৎটা নিয়ে, কান্নাটাই বা কেন? খান্নাটা ভাইয়া আমার তো মনে করেন উপর দিয়ে আপনারা যেরকম দেখতেছেন, ভিতরে আসলে কিছু নেই বলতে কি, আমার মাথার সমস্যার কারণে কোনো পাত্র আসে না বিয়ের জন্য, আবার আমার ফ্যামিলি থেকেও কেউ চেষ্টা করে না, আর ফ্যামিলি তো একরকম আমাকেই দিয়ে চলে। ফ্যামিলি বলতে আমার ভাই আলাদাই হয়ে গেছে এখন, মানে আপনাকে বাসায় কাজ করে সাপোর্ট করতে হয়, মাকে সাপোর্ট করতে হয়। হ্যাঁ, তো মা অসুস্থ, মা এমন অসুস্থ ভাইয়া, মার চোখের সমস্যা, গলার মধ্যে টিউমার হয়েছে, তারপরে হাত ভেঙে গেছে। গল্পটা কেন বলতে চাইলেন আপনি আজকে রেডিওতে, এটা আমাকে একটু বলেন প্লিজ। আমার ভবিষ্যৎ নিয়ে কিছু আছে যে আমি মনে করি না, এটা আমার আশা নাই, কারণ আমার মাথা চুল নাই, এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আমি যখন আমার আম্মার জন্য যেতে হয় বাড়িতে, আমার আম্মা অসুস্থ হয়, কিছুদিন পর পরে আমার বাড়িতে যেতে হয়। তো কিছুদিন পর পর মায়ের জন্য যাই, কিন্তু বাড়ির মানুষে এখনও জানে আমি পড়াশোনা করি। আমি ইন্টারের ফাইনাল পরীক্ষা দেই নাই, আমি যে এখন পরীক্ষা পড়াশোনা না করে কাজে গৃহকর্মীর কাজ নিছি, এগুলো কেউ জানে না। আচ্ছা, তো এগুলা কেউ জানে না, সবাই জানে আমি পড়াশোনা করি। আপনি রেডিওতে অনুষ্ঠানটা শোনেন, এই যেখানে যে আসলেন? হ্যাঁ। কতদিন যাবত শোনেন?
এটি ভাইয়া আসলে এখন তো আর সময় হয় না, গৃহকর্মীর কাজ নেওয়ার পরে আগে শুনতাম। আপনার এই পুরো গল্পের জায়গাটা, পুরো গল্পটা শুনে আমার কাছে মনে হচ্ছে একটা লাইনে যদি আমি শেষ করি, সেটা হচ্ছে আপনার বাবা যদি এই ভবিষ্যৎটা দেখতে পেত তার সন্তানদের, তাহলে আপনার বাবা মনে হয় না সে যেভাবে তার পিতার পাওয়া সম্পত্তি বিক্রি করে গেছে সেই কাজটা করত। একটা কথাই আছে যে এক পুরুষে ধন সম্পদ গড়ে, আরেক পুরুষ সেটা খায় বসে বসে, আরেক পুরুষ এসে দেখে সেটাতে খাওয়ার মতো আর কিছু নাই। তো আমাদের এটা একটা বড় সমস্যা, আমাদের সামাজিক সমস্যাটাই এটা। অনেক বেশি অর্থ সম্পত্তি যাদের আছে এরা মনে করে যে আয় রোজগার না করলেও চলবে। বিশেষ করে আগেকার আমলের লোকজন যারা ছিল, এই ছেলেদেরকে চাকরিতে পাঠাইতো না। আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে এটা করবে, এত সম্পত্তি কে খাবে, মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো না। এই যে পরের জেনারেশন, একটা সম্পত্তিওয়ালা মানুষ যে জমি বিক্রি করে খায়, সে যদি তার সন্তান, মেয়ে সন্তানকে, আপনার বাবা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমি দোয়া করি, উনি যদি দেখতে পেত যে তার মেয়েটার এই অবস্থা হবে, এই শুধুমাত্র সম্পত্তির কারণে লেখাপড়া হলো না, শুধুমাত্র সম্পত্তির কারণে আজকে আপনার মতো মানুষ, আপনাকে দেখে আসলেই মনে হয় না যে আপনি মানে গৃহকর্মী। হ্যাঁ, যদিও কোনো এই কথাটা বললে অনেক গৃহকর্মীকে ছোট করা হয়, বাট মানুষের লুকস, মানুষের ব্যক্তিত্ব তো অনেক বড় একটা ব্যাপার। কে কোন কাজ করে দেখে তো কিছুটা হলেও বোঝা যায়, সেটা আপনাকে দেখে আসলেই বোঝা যায় না। তো এই যে ভাগ্যটা আপনার হয়েছে, সেটার জন্যে আমি বস্তুগতভাবে অবশ্যই আপনার পিতাকে দায়ী করতে পারি, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু দেখে শুনে আপনাকে যেটা মনে হয় যে আপনি ধর্মকর্ম করা একজন মানুষ, ভাগ্য বলে তো একটা জিনিস আছে, বিশ্বাস তো করেন? হ্যাঁ ভাইয়া, যেভাবে সান্ত্বনা পাওয়া যায় পজিটিভ হইতে, সেভাবেই আমি বলছি আপনাকে। সেটা হলো যে অনেক কিছুতে যেটাতে আপনার কোনো হাত থাকে না, সেটার জন্য আপনি বারবার সৃষ্টিকর্তাকে বলেন, সেটার জন্য আপনি বারবার আল্লাহকে বলেন। এখানে একটা জিনিস আমি আপনাকে ফাইনালি বলতে পারি, সেটা হচ্ছে কিছু বিষয়ে কোনো হাত নেই, নিয়ন্ত্রণ নেই, তবে এটা ঠিক যে আপনার থেকেও মানুষ অনেক খারাপ অবস্থায় আছে, এটা আপনি বিশ্বাস করেন? আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, এমনও তো হতে পারতো যে আল্লাহ আপনাকে আয় রোজগার করার অবস্থাটাও দিল না, কিছু বলার ছিল, কিছু করার ছিল, আপনার কিছু করার তো ছিল না। সো আপনি দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনি অ্যাটলিস্ট এক বেলা খাওয়ার মতো জোগাড় করার মতো পরিস্থিতি আপনার আছে, অনেকের সেটাও নাই। হ্যাঁ, সো আমি জানি না আপনার এই গল্প থেকে আমি যদি মানুষকে কিছু বলি, তাহলে বলবো যে আমাদের শিক্ষার জায়গাটা এটাই যে আমাদের সন্তানদের জন্য এমন কিছু করা উচিত যেটা আসলে সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করে। বাংলাদেশের মতো সামাজিক পরিস্থিতিতে আমি মনে করি যে সম্পত্তি এবং ফিউচারের জায়গাটা, আমার ব্যক্তিগত অভিমত, একটা ছেলের চেয়ে একটা মেয়েকে অনেক বেশি মানে সিকিউর করে দেওয়া উচিত তার পিতার। কারণ আপনি দেখেন, একটা মেয়ের চাকরির ক্ষেত্রে সমস্যা, একটা মেয়ে কোনো জায়গায় সেটেলমেন্টের সমস্যা, একটা মেয়ের পরিবারে যখন সে সংসারে যায় সেখানে তার ডিপেন্ডেন্সি, ডিসিশন মেকিংয়ে প্রবলেম। তো এই যে এতগুলো প্রবলেম একটা মেয়ের হয়, সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে ঘরে বাইরে সমস্ত জায়গায় সে নানা রকমের জটিলতা ফেস করে। সুতরাং তার যাতে এই জটিলতা ফেস করলেও তার যাতে পায়ের নিচে মাটি শক্ত থাকে, সেজন্য অবশ্যই তার ইকোনমিক ব্যাকবোনটা অনেক বেশি সাপোর্টিভ হইতে হয়। সেই জায়গা থেকে আমি মনে করি বাবা মাকে অবশ্যই একটা ছেলেকে মানুষ করার পেছনে যে পরিমাণ ইনভেস্ট করা উচিত, তার চেয়ে অনেক বেশি করা উচিত একটা মেয়ের পিছনে, এটা আমি মনে করি বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে যদি সে সাস্টেইন করতে চায়। হ্যাঁ, ছেলেরও প্রয়োজন আছে, কারণ ছেলের প্রয়োজনটাকে পরিবারে ভাবে যে মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিব, ছেলেটা ভবিষ্যতে সংসার টানবে, সুতরাং ছেলের পিছনেই আমি ইনভেস্ট করি। এটা যেমন সত্য, সেটাই হয় আমাদের সমাজে। কিন্তু আমি মনে করি যে ছেলেকে আপনি যদি এরকম হয় যে মেয়েকে আপনি একটা ভালো স্কুলে দেবেন, ছেলেকে আপনাকে মানে দুজনকে আপনি দিতে পারছেন না, আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তাহলে আমি মনে করি মেয়েটাকে দেন, ছেলের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেন। এই কারণে করবেন, ছেলের তো দুটো হাত আছে, দুটো পা আছে, বাংলাদেশের সামাজিকতায় সে একটা না একটা কিছু করে বের হইতে পারবে। কিন্তু মেয়েটার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিল। আমি মনে করি এই সাপোর্টের জায়গাটা মেয়েদের ক্ষেত্রে পরিবার থেকে আগায় রাখা উচিত, এবং সম্পত্তির ক্ষেত্রেও আমি সেটাই মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদিও রিলিজিয়নের জায়গাটি বলেন বা রাষ্ট্রীয় আইনের জায়গাটি বলেন, এগুলোর সঙ্গে আমার এই ব্যক্তিগত অভিমত অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যেতে পারে, তারপরেও এটা আমার মানে ব্যক্তিগত অভিমত বলেই আমি বলছি যে সম্পত্তির জায়গাটাও আমি মনে করি মেয়েরা যতটুকু পায় তার থেকেও বেশি তাদেরকে দেওয়া উচিত, যাতে করে এই ধরনের প্রবলেম কখনো ফেস করতে না হয়। ও আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়ে আছে, ওর না আছে ওর ভাই, বাবা তো নেই, ওর মা অসুস্থ, ভয়ঙ্করভাবে অসুস্থ, এবং এই অবস্থায় ও সিলেট থেকে এসছে আজকের এই গল্পটা বলার জন্যে, তারপরে আবার সে গ্রামে চলে যাবে। এখানে আপনারা বুঝতে পারেন যে একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা ভয়ঙ্কর রকম পরিস্থিতির মধ্যে গেলে
নিজের বিয়ে নিয়ে পর্যন্ত মিডিয়াতে কথা বলতে আসে যে আমাকে আসলে বিয়ে করবে কে, আমার আসলে সংসারটা কী হবে, আমি আদৌ সংসার চিন্তা করবো কিনা, বা আমি সংসার কি চিন্তা করবো, আমি তো আমার মাকে নিয়েই ব্যস্ত। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, সেটার পিছনে কিন্তু ওর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ওর বাবা কিন্তু দায়ী। তো এই হচ্ছে বিষয়। আমরা যেন এই বিষয়টা একটু চিন্তা ভাবনা